রেস্ট দে তাই না? আর মুখে মুখে তর্ক করবো? এই আমার খোটা পড়িস যে আমার শরীর আমাকে নির্যাতন করেছে কিনা সেই খোটা পাঠিয়েছিস। তোকে আমি করবো না। আর মুখে মুখে তর্ক করবো? বুঝিস না ওরে আমার শখের ফল বসাবে তো কিছু পাইছি আট করছি। এই তুই আমার সাদে থাল বাসনগুলি এইভাবে ভেঙে দিল। আল্লাহ গো, আমি তো আর পারছি না, আমাকে একটু ধৈর্য দাও। এখানে আগে একটু জিরিয়ে নেই, আমি আর যাইতে পারবো না। না না, আবার যদি জিরাতে বসি ওইদিকে তো আবার দেরি হয়ে যাবে। ওইদিকে এমনি অনেক দেরি হয়ে গেছে, এখন বাড়িতে যদি দেরি করে যাই আমার শাশুড়ি আম্মা আবার আমাকে মারধর করবে। না না, আর দেরি করলে চলবে না, যত কষ্টই হোক আমাকে পানি নিয়ে যেতেই হবে। আম্মা, আম্মা, আম্মা। এই নবাবের বাচ্চা, তো কখন পাঠাইছি পানি আনতে আর তুই কেবল পানি নিয়ে আসলু? আম্মা, আমি তো পেট নিয়ে নিজেই হাঁটতে পারি না, তার উপরে এত ভারী বালতি, এটা নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়, একটু তো দেরি হবেই। এই ফকিন্নির বাচ্চা, পানি আনতে তো দেরি করেছিস, আবার মুখে মুখে তর্ক করতেছিস। তুই জানিস না যে আমি সকালে উঠে আগে এক গ্লাস পানি খাই? তো আগের দিনই কয়ে রাখিছি যে ভোরে উঠে আগে পানি আনবো, আমি পানি খাই ঘর থেকে বাইর হবো, আর তুই পানি আনলু কত বেলা করে। আম্মা, আমাকে কি শুধু আপনি একটা কাজ দেন? আমার তো আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো করে আমি আপনার জন্য পানি নিয়ে আসতে গেলাম। আম্মা, আপনি তো জানেন যে আমি অসুস্থ, আমার পানি নিয়ে আসতে অনেক কষ্ট হয়। আপনি তো অযথা বাড়িতে বসে থাকেন, খাওয়ার পানিটা অন্তত আপনি তো গিয়ে নিয়ে আসতে পারেন। এই ফকিন্নির বাচ্চা, তুই কি আমার চাকর পাইছিস যে আমি সকালবেলা উঠে সেই এত দূর গিয়ে পানি আনে তারপরে বাড়িতে বসে পানি খাবো? আর তুই কি করিস? তুই অসুস্থ। এই তোর কীর্তিকালার দেখে আমার যা মনে হয় না এই বিশ্বের মধ্যে তুই প্রথম মা হয়েছিস, বুঝছিস? আর কেউ মা হয়নি। আমার মনে হয় কি ওই যে আমার সালপাল হয়েছে না, বুঝছিস, পাটা সেই হয়ে গেছে। আমি পেটে দিছিলাম না, ওই ওই যে কই না অনলাইনে অর্ডার করেছিলাম, বাড়িতে এনে চাল দিয়ে গেছে। কি বেশি ফুটিনি করো, গেদার বিশ্বের মানুষের হয়নি যে তুমি পেটেলি পানি আনতে গেছাও
তা তোমার একবার জয়নি পুরি যাচ্ছে গা হাত পা। আম্মা, আপনি আমার সাথে কেন এরকম ব্যবহার করেন? আচ্ছা আম্মা, আপনি যে আমাকে এতটা অত্যাচার নির্যাতন করেন, আপনার শাশুড়ি কি আপনাকে এরকম অত্যাচার করতো? আমার তো মনে হয় না। আপনি কি জানেন, শুধু আপনি কেন, কোনো শাশুড়ি তার বৌমাকে এই অবস্থা দিয়ে এত কাজ করায় না। আমার তো এখন বেড রেস্টে থাকার কথা, কিন্তু আপনি আপনি আমাকে বেড রেস্টও দূরের কথা, একটু বসতে পর্যন্ত দেন না। আমাকে কি আপনি মানুষ মনে করেন না? আমারও তো কষ্ট হয়, কিন্তু আপনি তো বোঝেন না। ও, তোর বেড রেস্ট দরকার, তোকে আমি একটু রেস্ট দেইনি। আহারে, রেস্ট প্রয়োজন তাই না? রেস্ট তাই না? আর মুখে মুখে তর্ক করবো? এই, আমার খোটা পড়িস যে আমার শরীর আমাকে নির্যাতন করেছে কিনা সেই খোটা পাঠিয়েছিস তোরা, তোকে আমি করবো না। আর মুখে মুখে তর্ক করবো? না আম্মা, আমি আর কখনো আপনার মুখে মুখে তর্ক করবো না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। যাক, আমি পর আগেই তুই খেয়ে ফেলা দিছিস। নিজের ভুলটা যে বুঝতে পারিস তার জন্য তো অনেক অনেক ধন্যবাদ। যা যা, ওই খেয়ে দেখা মতো যা। সোহেলের মা, তুমি যা করতে চাও এটা কিন্তু মোটেও ঠিক করতে চাও না। কারণ এই বউটার পেটে হলো বাচ্চা, আর এই বাচ্চার পেটে তাকে তুমি ভারী ভারী কাজ করাচ্ছ, একটু রেস্ট দাও না, ঠিক মতো খাইতে দাও না। যাদের পেটে বাচ্চা থাকে তাদেরকে ভালো ভালো খাইবার দেওয়া লাগে, তুমি তো কিছুই করতে চাও না। এটা কি তুমি ঠিক করতে চাও কও? একদিন তো কামাই করার মরদ নেই, আর বড় বড় কথার ভিতর তো ভালোই পারেন তাই না? কামাইয়ের মরদ না থাকলেও গাল গল্প আছে। এই দে, তোকে বিয়ে করেছিলাম বুঝছিস, তোর অর্থ সম্পদ দেখে, যে তুই মরার পরে তোর সমস্ত অর্থ সম্পদগুলি আমার নামে হবে। কিন্তু কি আসে দেখলাম লবডঙ্কা, তোর বাড়ি এসে জানলাম কি ওরে তো তোর মরা বউ যে সাওয়াল থুয়ে গেছে সোহেল, তোর সহায় সম্পত্তি সবকিছু ওই সাওয়ালের নামে। তাহলে আমি কি পাইলাম? ঘড়ি ঘন্টা। এই, তোর বাড়ি এসে আমার একটা মেয়ে হয়েছে, তুই আমার মেয়ের জন্য কি রেখে যাচ্ছিস? আমার মেয়ে কি দেবো? তোর বাড়ির থেকে আমার মেয়ে কি পাবি আর আমি কি পাবো? শোন, বেশি যদি কথা বাড়াইস না, এই বেটার বউ মারতে মরতে হত্যা করে ফেলবো। হত্যা করার পরেও যদি এই বাড়িতে না যায়, ওকে একটা এমন কলঙ্ক দেব যে এই বাড়িতে নো বাড়াতে বাধ্য হবে। আর তুই শোন, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না, ওই দেখেন তাড়ায়ে এই সংসারের যত কাজ কাম আছে সব কাজ আমি তোক দিয়ে করাবো। বেশি কথা কবু আর ক। দেহ সোহেলের মা, তুমি কিন্তু বাড়াবাড়ি করতে চাও। আমার সোহেল কিন্তু প্রবাসে থাকে, সে মাসে মাসে কিন্তু অনেক টাকা পাঠায়। এই, তুই যে এত বড় বড় কথা করছিস, তোর সাথে কি আমার চাই? ক, তোর বয়সটা দেখেছিস আর আমার বয়সটা দেখেছিস? আরে তোকে এত বয়স্ক মানুষের বিয়ে করেছি শুধু একমাত্র তোর সহায় সম্পত্তির জন্য। সেই সহায় সম্পত্তি দেখলাম এই বাড়িতে এসে তোর নামে নেই, সমস্ত সহায় সম্পত্তি তোর ওই বেটার নামে। তোর বেটার প্রবাসীর টাকাও আমার না, এই সহায় সম্পত্তিও আমার না। তাহলে তোর সাথে আর তোর বেটার বউর সাথে কি করব না করব সেটা একমাত্র আমি বুঝবো। একদম কথা বাড়াতে আসবো না কিন্তু কই দিলাম। সহায় সম্পত্তি সব তোর সাওয়ালের নামে দিয়ে দিয়েছিস। তোর সাওয়াল যে প্রবাসে থাকে কানা করি আমার নামে দেয়, আমার অ্যাকাউন্টে পাঠায়, সব তোর বেটার বউর অ্যাকাউন্টে পাঠায়। তাহলে ওই বউ এই বাড়িতে রেখে কাজ করাইলাম কিংবা এই বাড়িতে তাড়াই দিলাম, সেটা তো তোর দেখার বিষয় না। তোর অর্থ সম্পদ যেহেতু আমি কিছুই পাবো না, সেই কথায় আমি এই বাড়িতে কি করব না করব সেটা একমাত্র আমি বুঝবো। বেশি যদি কথা কইছিস না, এই সমস্ত সংসারের কাজ আমি তোক দিয়ে করাবো, কথাটা যেন মনে থাকে। এই মহিলাটা কিরকম রে? এই মহিলাটা আমার সংসারে আনার পর থেকে আমার উপর এত নির্যাতন করে, আবার বৌমার পরও নির্যাতন করে। আমি এই মহিলাকে কোনোদিন আমি সুখ পাবো না রে।
আমার সাথে কি দুর্ব্যবহারটা করলো। আখি, তোমাকে একটা রিকোয়েস্ট করব, রাখবা? বলো। তুমি তো জানো খুব ছোটবেলায় আমার মা মারা গেছে, আর আমার বাড়িতে যেটা দেখছো এটা আমার সৎ মা। কিন্তু জানো, আমি কখনোই ইনাকে সৎ মা মনে করি না। আমি ভাবি এটা আমার আপন মা। আমি তো কিছুদিনের মধ্যে প্রবাসে চলে যাব। আমি চাই তুমি আমার মাকে নিজের মায়ের মতো ভালোবাসো, আদর করো, নিজের মায়ের মতো যত্ন করো। আর বাড়িতে মা থাকলে সন্তানকে তো অবশ্যই শাসন করবেই। মা যদি কখনো তোমাকে শাসন করে, তুমি এতে কিছু মনে করো না। মনে করবা যে তোমার মা তোমাকে শাসন করতেছে। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। তুমি আমাকে একটা দায়িত্ব দিয়ে যাবা, আর আমি তা পালন করব না। আর এটা শুধু দায়িত্ব না, এটা তো আমার নিজেরও একটা কর্তব্য। কারণ একটা মেয়ের বিয়ের পরে শ্বশুর শাশুড়ি তার বাবা মার থেকে বেশি আপন হয়। তাহলে আমি কেন তোমার মাকে দেখে রাখবো না? এই বাড়িতে তো তেমন কোনো কাজ নেই, শুধু বাবা আর মা, এদের দুজনেরই আমার সেবা করতে হবে। এটাই তো আমার বড় কাজ, তাই না? শোনো, তুমি নিশ্চিন্তে প্রবাসে যাবা, গিয়ে নিজের যত্ন নিবা, ঠিকমতো খাওয়া দাওয়া করবা, কাজকাম করবা। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এই নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। তুমি মনে করবা তোমার বাবা মা একদম ভালো আছে, ফুলের বাগানে আছে, তাদেরকে আমি ফুলের থেকেও বেশি যত্ন করব। আমার থেকে তারা কখনো খারাপ ব্যবহার পাবে না। আমি যেমন তোমাকে ভালোবাসি, তোমাকে সম্মান করি, ঠিক ততটা সম্মানই আমি তোমার বাবা মাকে করব। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। জানো, তোমার কথাটা শুনে আমার অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে কি আমার বুকের উপর একটা পাথর জমেছিল। তোমার কথা শোনার সাথে সাথে আমার বুকের উপর পাথরটা নেমে গেছে। আমি ভাবতাম যে যদি আমার বউ এসে আমার মাকে না মেনে নেয়, যদি ভাবে এটা আমার সৎ শাশুড়ি, তাকে অত্যাচার করে, তাকে নির্যাতন করে, তাহলে না আমি অনেক কষ্ট পাইতাম। কিন্তু তোমার কথাগুলো শোনার পরে আমার মনে না অনেক শান্তি লাগতেছে। বোকা, মারা কখনো সৎ হয় নাকি? মা তো মাই, সে আপন হোক আর পর হোক। তুমি না অনেক ভালো। ধুর, আমি এসব কি ভাবছি? এইগুলা ভাবলে কি আমার চলবে? আমি যে কাজগুলা বাদ দিয়ে রাখছি, কাজ না করলে তো আমার শাশুড়ি এসে আবার আমাকে অত্যাচার করবে। না না, গিয়ে কাজগুলো করে। এই ফকিন্নির বাচ্চা, কাজ কাম বাদ দিয়ে কোন নাগরের চিন্তায় বেভোর হয়েছিলি? কি নাগর আসার কথা নাকি? হ্যাঁ, ও কাজ কাম কিরা করবি? এমন মাঝে দেবো আজকে। আম্মা, আম্মা, আম্মা আমাকে মারবে না, আমি তো কাজ করছি। এই শুনি যেই কাম আমি দিই সেই কাম করা বাদ দিয়ে তুই চুপ করে বসে থাকিস। সকালবেলা যদি কই যে তুই আমাকে তাড়াতাড়ি এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া, তুই সেই কাজে দেরি করিস, তুই রান্না বান্না করতে দেরি করিস, তুই উঠান ঝাড়ু দিতে দেরি করিস। তুই এই পর্যন্ত কোন কাজটা করতে তুই তাড়াতাড়ি করিস? সব কাজে তুই ফাঁকি দিস। তোর মতো ফাঁকিবাজ বউ এই বাড়িতে রেখে আমার লাভটা কি কত দেখি? আম্মা, আমি তো অসুস্থ মানুষ, আমি এই শরীর নিয়ে কিভাবে এত কাজ করব? তারপরেও আমি সমস্ত কাজ করার চেষ্টা করি। একটু দেরি হলে আপনি আমাকে অত্যাচার করেন। আচ্ছা আম্মা, আমার স্বামী তো প্রবাসে থাকে, সে তো প্রতি মাসে মাসে অনেক টাকা পাঠায়। আপনি তো চাইলেই একটা কাজের লোক রাখতে পারেন,
যেন আপনার কাজগুলো সে তাড়াতাড়ি করে দিতে পারে। আরে এত সুন্দর কথা, চাইলেই আমি এই বাড়ির কাজের লোক রাখতে পারি। করছি, কাজের লোক যেহেতু রাখবো, তাহলে তোকে এই বাড়ির পুষে লাভ কি? তুই যদি এই বাড়ির থাকবো, অযথা আমি কাজের লোক রাখবো কে? তুই যতদিন এই বাড়ির থাকবো, ততদিন এই বাড়ির সমস্ত কাজ কাম না তুই নিজেই করবো, ওই কাজের লোকের মতো। বুঝতে পারিস? আম্মা, আমার স্বামী আমাকে বিয়ে করে এই বাড়িতে কাজের লোক বানিয়ে রাখার জন্য নিয়ে আসে নাই, তার বউ হিসেবে এই বাড়িতে রাখছে। আর আপনি আপনি আমাকে কাজের লোকের চাইতে বেশি খারাপভাবে রাখছেন। দেখুন আম্মা, আপনার অত্যাচার নির্যাতন অনেক সহ্য করি আমি। আমি চাইলেই কিন্তু সোহেলকে সব বলে দিতে পারি, কিন্তু কখনোই বলি না যে আপনাদের মা ছেলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু আর না, আর কত অত্যাচার সহ্য করবো আমি। এইবার আমি এই সব কথা সবকিছু আমি সোহেলকে বলে দেব। কি তুই সোহেল সব বলে দিব? তবু শৈলের কোনো কথা? হ্যাঁ, তোকে এই বাড়িতে রাখতেছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, অনেক ভালো আছিস। যদি বাড়াবাড়ি করিস না, এই বাড়ির থেকে কিন্তু একদম ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। আর আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন? এই বাড়িটা আপনার নাম মা, এই বাড়িটা আমার স্বামীর। আর আমি আপনার টাকা পয়সায় চলি না। আমার স্বামী ওই দূর প্রবাসে এত কষ্ট করে শুধুমাত্র আমার জন্য আর আমার সন্তানের জন্য, কিন্তু আপনার জন্য আমরা সেই সুখ শান্তি কিছুই পাই না। আম্মা, আপনাকে আমি শেষবারের মতো বলে দিলাম, আপনি আমার সাথে আর কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, তাহলে আমিও ভুলে যাব যে আপনি আমার শাশুড়ি। ও বাবা, ও বাবা, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আরে আমাকে না মাফ করে দে। এই তুই কি ভাবিছিস যে তুই আমাকে সোহেলের কথা কয়ে ভয় দেখাবো আর আমি ভয় পেয়ে জড়সড় হয়ে থাকবো? তুই ভাবলো কি করে? শোন, তো সাপ সাপ একটা কথা কয়ে দেই, এই মুহূর্তে তুই যদি এই বাড়ি থেকে বাইর হয়ে না যাস, তাহলে এই যে সোহেলের কাছে কথা লাগাবো না, সেই কথা না লাগানোর মতো তোর আর এই প্রাণ পাখিটুকি থাকবি না, ফুরাস করে উড়ে যাবি। বুঝতে পেরেছিস? বড় বড় কথা না কয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইর হয়ে যা। সোহেল, আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে আমি তোমার মাকে কখনো কষ্ট দেব না। আমি তোমার কথা রেখেছি সোহেল। তোমার মা আমাকে এত অত্যাচার করে, এত নির্যাতন করে, তারপরেও আমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি না। আজ তোমাকে কথা দেওয়ার কারণে আমি প্রবাসীর অসহায় গর্ভবতী বউ হয়ে থাকতে হয় এই বাড়িতে আমার। তুমি জানো সোহেল, তোমার মা শুধু আমাকে না, আমার গর্ভের সন্তানকেও দেখতে পারে না। আমি তোমার মায়ের সমস্ত কথা মতো চলি। তুমি আমাকে বলেছিলে তোমার মাকে যেন আমি শাশুড়ি না মনে করি, তাকে যেন নিজের মা মনে করি। আমি তো তোমার সেই কথা অনুযায়ী চলি। কে কি তার নমুনা? যাকে আমি নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি, সে তো আমাকে নিজের মেয়ে তো মনে করা দূরের কথা, নিজের ছেলের বউ পর্যন্ত মনে করে না। সে আমাকে এই বাড়ির চাকরানি হিসেবে রাখে সোহেল। না, আমি তো তো খুব চালাক মনে করেছিলাম, কিন্তু তোর মতন বোকা মানুষ তো এই পৃথিবীতে একটাও নেই। কে ভাইজান, কি হয়েছে? কি করেছি এমন যে আমি বোকা? আরে সোহেল তো বিদেশ থাকে, আর সোহেল তোর নিজের সন্তানও না, সোহেল হচ্ছে তোর সৎ সন্তান। আর এদিক দিয়ে কি করে সোহেল, ওই প্রবাসের তেন যত টাকা পয়সা ইনকাম করে সব কিছু ওই বইয়ের ব্যাংকে পাঠায়, কারণ অ্যাকাউন্টই তো করেছে বোর নামে, তোর নামে তো অ্যাকাউন্ট করে নেই। আচ্ছা ভাইজান, এটা তো পুরাতন পুঁতি, নতুন পুঁতি কি আছে সেটা কর। আজারি পাচার পারতেছে আমি। আচ্ছা, তোর মাথায় কি কিচ্ছু নেই? হুম, এই কথা কইছেন কে? না আমি তো দেখতেছি, মানে আমি যে তোর বড় ভাই, তুই যে আমার ছোট বোন,
তোর মাথায় তো আমার মাথার মতন তো তোর মাথায় একটু বুদ্ধি থাকা উচিত। আচ্ছা কি হয়েছে সেটি তো কবেন। বুদ্ধি নেই সেটি আমি জানি, অত সব সময় বুদ্ধি খাটাতে আমি পারিনি, আমার একটু রাগ বেশি এই আর কি। আচ্ছা আমি মানলাম সোহেল প্রবাসে যায়, সোহেলের বোন নামে টাকা পয়সা পাঠায়, কিন্তু তুই এই কামটা কিভাবে করতে দিল? কে সোহেল যখন প্রবাসের তেন টাকা পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কে তোর নামে খুলবে পারছিল না? ওই আমার নামে খোলা যা ওই বইয়ের নামে খোলা একই কথা। আর আপনি পাবেন লবডঙ্গ, লবডঙ্গ বুঝছেন? কে ভাইজান, আমি লবডঙ্গ পাবো কিসের জন্য? এই যে শোন, তোর বৌমার নামে যে টাকা পয়সা পাঠাচ্ছে, তোর কোনো লাভ আছে? আমারই তো বাড়ি ঘরতে লাভ থাকবিলা কিসের জন্য, আমারই তো সব। এর জন্যই তো বললাম তোর মাথায় খালি গোবর ভরা, বুঝছিস? গোবর। শোন, তোর যদি কিছু লাগে তাহলে তোর কি করতে হবে? বৌমার কাছে যায় হাত পাততে হবে, বৌমা আমাকে 500 টাকা দাও, আমাকে 2000 টাকা দাও। কে তা করবো কে? আর যদি আজকে তোর নামে ব্যাংক ব্যালেন্স থাকতো তাইলে বৌমা এসে তোর পায়ে ধরতো, শাশুড়ি মা আমাকে কয়টা টাকা দেন। শোন, তোকে আমি একটা সাপ সাপ কথা কয়ে দেই, তুই যদি এই সোহেলের সয় সম্পত্তি, টাকা পয়সা ও প্রবাসের থেকে যেসব সোনা গহনা পাঠাবি সেইগুলো যদি তোর আয়ত্তে নিতে চাস, তুই এই বৌমা খুব দ্রুত বাড়ি থেকে বাড়ি করে দিবি। আচ্ছা ভাইজান, আমি চেষ্টা তো কম করলাম না, এত মারধর করি, এত অত্যাচার করি ভাইজান, তাও এই বাড়িতে যাওয়ার নামই লাই না। আমি আর কি করবো কন, তুচ্ছ বিষয়ে বিষয়ে আমি ধরে ধরে মারি। আর যে মারটাই দিই ভাইজান, অন্য কোনো মানুষ হইলে স্যার করে এই বাড়িতে বাড়া চললেতি, কিন্তু এই বান্দা বাড়ানির নামই লেসছে না। শোন, তুই যদি তোর বৌমাকে এরকম প্রতিদিন অত্যাচার করিস তাহলে তো তুই নারী নির্যাতন কেসে ফাঁসে যাব। তাই করছে কি, শোন, তুই খালি অত্যাচার করলে হবিলা, যে কোনো একটা অপবাদ দিয়ে তোর বৌমাকে এই বাড়িতে বাই করে দে। আমি তোকে এই বাড়িতে বিয়ে দিছিলাম, মনে করলাম যে সোহেল তোর সৎ ছাওয়াল, ভবিষ্যতে এই বাড়ির সয় সম্পত্তি সব কিছু তোর নামে হয়ে যাবে, কিন্তু না, তাহলে না, তোমার মাথায় বুদ্ধিই নেই, সব কিছু তোর ওই সৎ ছাওয়াল সোহেলের হাতে সব কিছু চলে যাচ্ছে। তাই করছে কি, শোন, এই বৌমা খালি অত্যাচার করলে হবে লাই, যে কোনোভাবে ছলে বলে কৌশলে হোক আর যে কোনো একটা অপবাদ দিয়ে হোক এ বাড়িতে বাই করে দেয়। আপনি কি পাগল ভাইজান? এই গর্ভবতী বইয়ে মিথ্যা অপবাদ দিলাম, তাই চরিত্রের অপবাদ দিলে কেউ মাইন লিবি নাকি? এসব কথা বাদ দেন। শোনেন ভাইজান, আপনি এমন একটা বুদ্ধি দেন, সেই বুদ্ধির চলে, কিন্তু এই অপবাদ দেওয়া যাবে না, কেউ মানবি না ভাইজান। আচ্ছা, এই অপবাদ কি খালি এই ফষ্টি নষ্টের অপবাদই আছে? তাছাড়া আর আর কি কোনো অপবাদ নেই? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারিছি, যে কোনোভাবেই হোক এই বুক বাড়িতে তাড়ানো লাগবে তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাড়াবো। ভাইজান অনেকক্ষণ জায়গায় বসে রয়েছেন, চলেন একটু চা নাস্তা খাবেন। না, যতক্ষণ পর্যন্ত তুই কাজ হাসিল না করতে পারতেছিস ততক্ষণ আমার চা এরকম জেনে শরবত শরবত মনে হচ্ছে। চলেন তো ভাইজান, চলেন, আসেন। চল। তোক দিয়ে না কিচ্ছু হবিলা।
কে ভাইজান? কত করে বললাম সে এ ঠিক তারানের ব্যবস্থা কর না, কেরাম করে যেন অত্যাচার করিস মনে হয় যে ফুলের টোকাও পড়ে না। এটা একটা কথা কইলেন, সেই মার দেওয়া আমি দেই, চুল টুল ছিঁড়ে দিচ্ছি, তাও তো যায় না, কি করব কোন? শোন, ওর চুল হচ্ছে সজার চুল বুঝছিস, আর চামড়া হচ্ছে গন্ডারের চামড়া। এর জন্য করছি যে অত্যাচারের মাত্রা একটু বাড়া দে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইলেন অত্যাচারের মাত্রা বাড়া দেব, কিন্তু ভাইজান তারপরেও যদি না যায় তখন কি হবে? আরে তুই ডোজ বাড়া দে, ডোজ বাড়া দিলে তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, তুই বুঝিস না? ওরে আমার শখের ফল গাছের ভেতর কিছু পাইছি কি করছি? এই তুই আমার সাথে থাল বাসনগুলি এইভাবে ভেঙে দিল? ও সংসারের মায়া তোমার উঠে গেছে তাই না? সংসারের মায়া উঠে গেছে দেখে তুই থাল বাসনগুলি সব ভাঙতেছিস, আমার জিনিসপত্র নষ্ট করতেছিস, তো দেখতেছি দাঁড়া। মা, তুমি এগুলো কি করতেছিলা? তুমি আমার গর্ভবতী বউকে এরকম ভাবে নির্যাতন কেন করতেছিলা? তার অপরাধটা কি? সোহেল তুই? হ্যাঁ আমি যদি আর সময় মতো এই বাড়িতে না আসতাম, তাহলে হয়তো আমার এই অসহায় গর্ভবতী বউ আর আমার বাচ্চাটাকে আমি আর জীবিত দেখতে পাইতাম না। তাদেরকে এরকম নির্যাতন কেন করতেছিলাম মা? তার অপরাধটা কি? তার একটাই অপরাধ, সে আমার সৎ বৌমা। শোন, তোর বাপে বিয়ে করেছিলাম এই বাড়ির সমস্ত সহায় সম্পত্তি আমি পাবো বলে, কিন্তু বিয়ে করে এসে কি দেখলাম যে এই সহায় সম্পত্তি সবকিছু এক তোর নামে। আবার তুই প্রবাসে যাওয়ার পরে তোর যত ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট সব তোর বইয়ের নামে। করতে পারিস যে এই বাড়ির থেকে আমার লাভটা কি? তোর যে একটা বোন আছে, তুই একবারও করতে পারিস তোর সেই বোন কি পাবি? সব সহায় সম্পত্তি টাকা পয়সা সমস্ত কিছু তোর নামে করে দিয়েছে তোর বাপ। তাহলে ও ওইটা বুঝি তোর সৎ বোন, এই জন্য সৎ বোনের কথা একবারও ভাবিস না। আমি বাধ্য হয়ে এই সব কিছু কিছুটা অন্তত আমার আর আমার মেয়ের নামে হওয়ার জন্যে আমি এই কাজগুলা করি। তোর বউয়ের দেখতে পারি না, আমি চাই ও যেন এই বাড়িতে না থাকুক, তাহলে অন্তত ব্যাংকের অ্যাকাউন্টটা তো তুই আমার নামে করতু, আমি একটু শান্তি পাইতাম। হ্যাঁ, এই বাড়ির কিছুটা হইলেও অধিকার আমার আছে। মা, তুমি এটা কি বলছো? তুমি আমার সৎ মা, আর আমার যে বোনটা আছে সেটা আমার সৎ বোন। কই, আমি তো কখনোই তোমাকে সৎ মা মনে করি নাই। আর ওই বোনটা কখনোই আমি মনে করি নাই ওটা আমার সৎ বোন। আমি সবসময় ভাবতাম মা তো মাই হয়, মা কখনো সৎ হয় না। আর তুমি কি বললা? অর্থ সম্পদের কথা। এই বাড়ির যে অর্থ সম্পদগুলো সব আমার মায়ের নামে ছিল। আমার মা খুব ছোটবেলায় আমার নামে রেজিস্ট্রি করে দেয়। বিশ্বাস করো, আমি নিজেও জানতাম না যে এই সমস্ত সম্পত্তি আমার নামে। কিন্তু মা, তুমি যদি সম্পদ আমার থেকে চাইতা, আমি সমস্ত সম্পদ আমি তোমার নামে লিখে দিতাম। কিন্তু তাই বলে আমার গর্ভবতী বউকে তুমি নির্যাতন করবা, তাকে অত্যাচার করবা। মা, আমার যে অর্থ সম্পদ আছে, আমি চাইলে এই দেশে বসে খাইতে পারতাম, কিন্তু তা করি নাই। শুধু আমার পরিবারকে ভালো রাখার জন্য আমি ওই দূর প্রবাসে পানি জমাইছি। আমার যে অর্থ সম্পদ আছে, আমি এই দেশে বসে তা খাইতে পারতাম, কিন্তু তা না করে আমি ওই দূর প্রবাসে পানি জমাইছি শুধু তোমাদেরকে ভালো রাখার জন্য। দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে টাকা ইনকাম করে। কার জন্য বলো মা? তোমাদেরকে ভালো রাখার জন্য, আমার বউটাকে ভালো রাখার জন্য, আমার একটা সন্তান হবে তার ভবিষ্যৎ ভালো করার জন্য। তুমি জানো একজন প্রবাসী কত কষ্ট করে? একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে? মা, তুমি কি আমাকে বলতে পারবা আমি তোমার সমস্ত চাহিদা পূর্ণ করি নাই? তুমি তখন যেটা চাইছো আমি সেটা দিছি, তুমি যখন যা চাইছো আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। তুমি বললা বোনের বিয়ে দিব,
5,00,000 টাকা লাগবে। আমি তোমাকে টাকাটা পাঠিয়ে দিলাম, কিন্তু একবারে ভাবছো যে একবারে 5,00,000 টাকা দেওয়া কতটা কষ্টকর? আমি আমার কত বন্ধুর কাছে হাত পাচ্ছি, অনেকের কাছে হাত পেতে সেই টাকা জোগাড় করে সেই টাকা পাঠিয়ে দিছি। তুমি বললা তোমার জামাইয়ের জন্য একটা আইফোন দরকার, আমি আইফোন পাঠিয়ে দিলাম। মা, তোমাদের সমস্ত চাহিদা যদি আমি পূর্ণ করতে পারি, তাহলে আমার ছোট্ট এই চাওয়াটা তুমি কেন পূর্ণ করতে পারবা না? আমি তো তোমার থেকে কোনো কিছু চাইনি, আমি তোমার কাছে একটাই চাওয়া ছিল, আমার বউটাকে তুমি দেখে রাখবা। জানো মা, প্রত্যেকটা ছেলে মানুষেরই অনেক স্বপ্ন থাকে, তার একটা সন্তান হবে, সেই সন্তান নিয়ে সে খেলা করবে। আমারও অনেক স্বপ্ন ছিল, আমার একটা সন্তান হবে, আমি তার সঙ্গে খেলা করব। কিন্তু আমার সমস্ত স্বপ্ন তুমি ভেঙে দিচ্ছিলে। যদি আমার বাবা সময় মতো আমাকে ফোন না দিত, তাহলে আমার সন্তানকে আমি জীবিত দেখতে পাইতাম না। মা, তুমি আবারও প্রমাণ করলা সৎ সব সময় সৎই থাকে, সৎ মা কখনো আপন হয় না। যেমন এক গাছের বাকল আরেক গাছে লাগালে লাগে না, তেমনই মা, তুমি জানো আমি ভাবতাম আমার তো মা আছে, আমার বউকে দেখে শুনে রাখবে, কিন্তু আমি বুঝতে পারি নাই তুমি আমার বউকে নির্যাতন করছো, অত্যাচার করছো, ঠিক মতো খাইতে পর্যন্ত দেন। এই সংসারের সমস্ত ভারী ভারী কাজ তুমি আখিকে দিয়ে করাইছো। যাই হোক, এত কথা বলে লাভ নেই। তুমি সারা জীবন যেটা ভাবছো সেটা আজকে আমি প্রমাণ করে দিব। আমি তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আর মামা, আপনাকে বলি, আপনি বলেন তো, আপনি যখন আমার থেকে যা চাইছেন আমি সেটাই আপনাকে দিছি, কিন্তু আপনি কি করলেন? আপনি এসে এই বাড়িতে আমার মায়ের সাথে যুক্তি করে আমার বউকে নির্যাতন করলেন, আমার বউকে অত্যাচার করলেন। মামা, এটা যদি আপনার মেয়ে হইতো তাহলে কি এমনটা করতে পারতেন? বলেন, এমনটা করতে পারতেন? হ সোহেল, তুই ঠিকই কইছিস। আখির উপরে আমার আসলে এরকম করা উচিত হয় নাই। আখি যদি আমার একটা মেয়ে হইতো তাহলে তো আমি এরকম করতে পারতাম না। আর দেখ, তোর মাকে আমি আসলেও কুমন্ত্রণা দিছি। আবার এদিকে তুই তোর মায়ের যে সৎ সন্তান, সেটা সেটা মাথায় নিয়েই আমি আসলে এই কথাগুলা বলছি। শোন সোহেল, তুই আমাকে মাফ করে দে। তোরে মাফ করবি কি? তোর বোন আর তুই এই মুহূর্তে বাচ্চা বাড়াবো। তোরা যে ব্যবহারটা করছু, মানুষ কোনদিন এই ধরনের ব্যবহার করে না। হ, ঠিকই কইছেন, আমি অপরাধ করেছি, আমি মস্ত বড় অন্যায় করেছি। এই বাড়িতে খালি আমার ভাই যাবি কে? ভাইয়ের থেকে বড় অপরাধী হলাম আমি। আমি যদি আমার ভাইকে সাই না দিতাম তাহলে ভাই এতগুলি কিছু করার সাহসই পাইত না। ভাইজান, চলেন, আমরা আর এই বাড়ি থাকবো না, চলেন ভাইজান। মা, দাঁড়াও, তুমি এই বাড়ি ছেড়ে যাবে কেন? তুমি না আমার মা। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কেমন করে থাকবো? তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি যদি আমার সম্পদ চাও, আমি সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেব। তুমি আমাকে ছেড়ে যেও না মা। আমার আর কোনো সম্পত্তি দরকার নেই। এই যে এত কিছু হয়েছে, আমি মন থেকে কোনো কিছু অনুভব করতে পারিনি। আজকে আমি বুঝতে পারিছি তুই নিঃস্বার্থভাবে আমার জন্য এত কিছু করেছিস। সত্যি তো এই সহায় সম্পত্তি তো তোর বাপের না, তোর মায়ের ছিলি, তাহলে সেইগুলি আমি পাই কি করে? জানিস সোহেল, হ্যাঁ, আমি বৌমাকে দেখতে পারতাম না, এটা ঠিক আছে, কিন্তু বৌমাকে এই বাড়ি থেকে বাইর করে দেওয়া, এত অত্যাচার করা, এই সমস্ত প্ল্যান হচ্ছে আমার এই বড় ভাইয়ের। আমার এই বড় ভাই যদি এই বাড়িতে না আসতো তাহলে মনে হয় এত বড় ঘটনা ঘটতো না। বড় ভাই যান, আপনি সেই ছোটবেলাতে সম্মান দিছি, আপনার আদেশ মতো চলেছি, কিন্তু আপনি কি করলেন? আমার এই সংসারে এসে আমার কুমন্ত্রণা দিয়ে আমার সংসারটাই ভেঙে দিচ্ছিলেন। ভাইজান, বড় ভাই হচ্ছে বাবার মতো, বাবার পরের জায়গাটা হচ্ছে বড় ভাই পায়।
আমি আপনি খুব শ্রদ্ধা করেছি, কিন্তু আপনি যে শেষে আমার সংসার ভাঙার চাবিকাঠি হইবেন আমি বুঝতে পারিনি। আপনার কুমন্ত্রণায় আমি এত বড় কিছু করতেছিলাম। বড় ভাইজান, আমি আপনার ছোট বোন, আমি চাই না যে আপনি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকেন। আর ভাইজান, আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আর কোনো দিন আপনার এই ছোট বোনের বাড়িতে আসবেন না। ভাইজান চলে যান, চলে যান ভাইজান। ওগো, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিনও তোমার সাথে বেয়াদবি করব না। হ্যাঁ, তুমি তোমার ভুলটা যে বুঝতে পারছো, এই জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ফার্দার যদি তুমি আর এই ধরনের ব্যবহার করো, তাহলে আমার ছেলে যদি তোমাকে সংসারে রাখতে হয়, আমি কিন্তু তোমার ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেবো, মনে রেখো। না না, আমি আর এরকম কিছু করব না ভাইজান। আম্মা, আর কান্নাকাটি করবেন না। এখন থেকে তো আমাদের সুখের দিন। আর আপনার ছেলে তো সেই দূর প্রবাস থেকে আসছে, ছেলেকে বাড়িতে না নিয়ে গিয়ে এখানে কি কান্নাকাটি করবেন? না না, আমি আমার সাওলেক বাড়িতে নিয়ে যাব। আমি নিজে হাতে আমার সাওলেক রাধা বাড়া করে খাওয়াবো। এখন দিন তোমারও সমস্ত দায়িত্ব আমার, তোমাকে আমি আর কিচ্ছু করতে দেব না। এতদিন তোমার উপর যা অন্যায় করেছি, আজ আমার দিন আইছে সেই জায়গাটা তৈরি করার। মা চলো ভিতরে। চল বাবা, তুই আমার সালে কয়ে দিব। কত বড় আসপত্তি, তুই আমার সালে কয়ে দিব। পেটের গেদার জন্য আমার সাল প্রবাস বাঁধতেছে, তো পেটের আমি মারিয়ে দেবো। কত বড় তো বড়। কে কোথায় আছো? আমাকে ধরো, আমি মরে গেলাম। আম্মা! আরে আরে ভাবি, তুমি পড়ে গেলে কেমনে? সোনিয়া, সোনিয়া আমাকে ধরো। আম্মা! খালা, খালা, কোথায় তুমি? এদিকে আসো তো। বোমা, ও বোমা, তোমার কি হয়েছে বোমা? তুমি এরকম করে পড়ে গেছো কিসের জন্য? হায় আল্লাহ রে, এইবারও আমার বংশের প্রদীপটা নষ্ট হয়ে গেল। না না, ও বোমা, তুমি একটু খেয়াল করে তো হাঁটবে, যেন তোমার এত বড় ক্ষতি না হয়। এই বেখেয়ালি হাঁটা নিয়ে আবার সর্বনাশ হয়ে গেল। কি করবো? আরে কত কষ্টই হচ্ছে। বোমা, ওঠো 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 বোমা, ওঠো 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 ওঠো। আস্তে 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 আস্তে, সাবধান, এদিকে আয়। কিরে, এত নিখুঁত কাজটা করলি কেমনি করে? করছি খালা। কেমনে করছি শুনবা? ক ক, শুনি আমিও। আচ্ছা শোনো তাইলে। আচ্ছা।
হলো টেকনিকটা? দারুণ হয়েছে। যাক, তোর যে বুদ্ধি আছে, তুই আমার কথা শুনে যে কাজটা তাও করতে পারিস। একটা বড় কাজ করা লাগবে তো এখন আমারে। বড় কাজ? কি কাজ? হায় রে আল্লাহ রে, না তোর মাথায় এখনো গোবরপুর আছে। এত বড় সুখবরটা সোহেলের প্রবাসে দেওয়া লাগবে না? ঠিকই তো বলছো খালা, এটা তো আমার মাথায় আসে নাই। চল চল, মোবাইল করে চলো। কয়ে দেই। ঠিক আছে, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান, তুমি কেমন আছো? মা আমিও ভালো আছি। বাজান, একটা দুঃখের খবর আছে। দুঃখের খবর? কেন মা, বাড়িতে কোনো কিছু হয়েছে? আরে বাজান, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। মা, আখি ভালো আছে তো? আমার সন্তানটা ভালো আছে তো? আমার সন্তানের কোনো কিছু হয়নি তো? বাজান রে, কি আর কব ক, কতিও চাইনি, কিন্তু তোকে না কয়েও পারতেছিনি। জানিস বাজান, সংসারের সমস্ত কাজ আমি এই দুই হাত দিয়ে করি। বৌমা যে গোসল করে কাপড় চোপড় খুলে থয়, সেইটা পর্যন্ত আমি ধুই। কোনো কাজ করবে দেয়নি জানিস। তারপরও বৌমা বেখেয়ালি চলাফেরা করে। জানিস বাজার, সামান্য হাঁটি ঘরের টেন উঠানে আসবে, এই আসতে আগেই ওষুধ খেয়ে পড়ে যায়, সর্বনাশ হয়ে গেছে বাজার। মা, মা তুমি এটা কি বলছো? তার মানে আমার সন্তান আর নেই? আমার স্বপ্নটা এভাবে ভেঙে গেল মা। আমি কি করব বাজার, আমার কোনো দোষ নেই। সব দোষ তোর বউয়ের, তোর বউকে আমি অনেক সাবধান করি। দেখ বাজার, আমি নিজে বাজারে গিয়ে কত কিছু খাওয়ার দায়িত্ব দেই। বিছানায় শোয়া থুই আমি পায়ে তেল মালিশ করে দেই, যেন ওর কোনো অযত্ন না হয়, বাচ্চার যেন ক্ষতি না হয়। তারপরে ও বারবার এই একই ক্ষতি আমার সাথে করতেছে। আমার মনে হয় কি বাজার, তোর এই বউ তোর জীবনে থাকলে কোনোদিন তুই মনে হয় বাপটা শুনতে পারবো না রে। মা তুমি এটা কি বলছো? তোমার এই কথা শুনে না আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আমি আর প্রবাসে থাকতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবো। না না বাজান, তুই বাংলাদেশে এসে কি করব? তুই ওই দেশেই কাম কর। বউ না হয় একটা ভুল অন্যায় করে ফেলেই যে করুক। দেখ, আল্লাহ চাইলে আবার বাচ্চা কাচ্চা হবে না, কিন্তু এখন তুই আসিস নি, এখন তুই প্রবাসেই থাক, কাজ কাম কর, টাকা পয়সা উন্নতি কর, তারপর আবার আসিস। মা, আমি এত টাকা পয়সা ইনকাম করে আমার টাকা কে খাবে? আমার ভিটায় বাতি জ্বলানোর মতো কেউ নেই। আমি আর প্রবাসে থাকবো না। আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবো। মা, আমি এখন ডিউটিতে যাব, পরে কথা বলবো। শোন বাজান, শোন শোন শোন। কি হলো খালা, কেটে দিল? ও তো কষ্টে দেশে আসবে, আমি তো 100 বার মানা করলাম, না জানি আবার চলে আসে। খালা, সোহেল আসলে কিন্তু একটা বিষয় ভালো হবে। কি? ওর বউ বারবার ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করে দিচ্ছে, এটাই তো সে বুঝবে, তাই না? হুম, এই রাগে ও তো বাড়ির থেকে বউটারে তাড়িয়ে দিতে পারে। কথা তো তুই ঠিকই কইছিস। দেখা গেল খেলার মোড়ে ঘুরে গেল। হ্যাঁ, ঠিকই কইছো। চল। আখি, মা আখি, মারে। কি ব্যাপার? কি? মেয়েটা বলে অসুস্থ, একটু দেখতে আসলাম। ওরে বাবারে, মেয়ে অসুস্থ, মেয়ে দেখতে আসে,
এমন ভাবে দেখতে আসলো মনে হচ্ছে কি মেয়ের বিয়ে লাগেছে। আরে আপনার মেয়ে আমার পরিবারের সারে সর্বনাশ করে ছাড়েছে। কি আমার মেয়ে আবার আপনার পরিবারের সারে সর্বনাশ করবে কে? আপনি কেমবা কথা কনবেন? আপনি কিছু জানেন না? যে আপনি কিছু জানেন না? আপনার মেয়ের পেটে আমার বংশের প্রদীপ ছিল। আপনার মেয়ের বেখেয়ালির কারণে আবারও বংশের প্রদীপটা নষ্ট হয়ে গেল। একবার না, দুইবার না, বারবার আপনার মেয়ে এই কাজ করতেছে। কেন? আমার সাথে আপনারা কি শত্রুতাই ছিল যে আপনারা এত বড় সর্বনাশ করতেছেন? আমার সাওয়ালটার কত স্বপ্ন, সে বাবা হবি, বাবা ডাক শুনবি। আমার সাওয়াল সেই প্রবাসতে আমাকে মোবাইল করে কয়, মা বাগো আমি জানো বাচ্চার জন্য না তুই তো খেলনা কিনেছি, ছোট ছোট কাপড় চোপড় কিনেছি, খেলনা মোবাইল কিনেছি। কিন্তু কয়দিন পরে যখন শোনে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তখন আমার সাওয়াল হাউ মাউ করে কাঁদে। সেটা একমাত্র আপনার মেয়ের জন্যে। আপনার মেয়ে যদি একটু নিজের খেয়াল খুশি মতো না চলতো তাহলে হয়তো বারবার এত বড় সর্বনাশ আমার বাড়ির হইতো না। আর আপনি আইছেন সেইখানে ওই মেয়ে দেখতে। আপনারই কি একটু হায় লজ্জা নেই? আপনার তো লজ্জা করা উচিত যে আমার মেয়েটা ওই বাড়ির এত বড় সারে সর্বনাশ করতেছে। আমি ওই বাড়ির যাই কি করে মুখ দেখানোর জন্য? আমার তো উচিতই না জীবনে ওই বাড়ির সামনে যাই, ওই বাড়ির লোকের সামনে যাই। বিয়েন, আপনি কিছু মনে করেন না, ছোট মুখে বড় কথা হয়ে যায়। আমার মেয়ে, আপনি আমার মেয়ের দোষ দিচ্ছেন, এই উদের পিণ্ডে বুদের ঘাড়ে চাপা দিচ্ছেন। আপনি আপনার বাড়ির যদি সমস্যার কারণে আমার মেয়ে যদি পরিটরে যায়, সেজন্য আপনার বাড়ি দায়ী, আমি তো দায়ী না, আমার বাড়িরও কেউ দায়ী না। তা আপনি অজাহাতটা আমার মেয়ের ঘাড়ে দোষ চাপাচ্ছেন কেন? ওই যে কথাই আছে না যে নাচতে না জানলে উঠান বাঁকা। আপনার আর আপনার মেয়ের হয়েছে ওই অবস্থা। নিজে ঠিক মতো চলতে ফিরতে পারে না, নিজের খেয়াল খুশি মতো চলে, নিজের ইচ্ছা মতো চলে। আর সে একটা সর্বনাশ করে দিয়ে তখন উঠানের দোষ দেন। আরে আপনার মেয়ে তো বাড়ির সংসারের একটা কাজ কাম করে না, সব কাজ কাম তো আমি করে দেই। হোক শুয়ায়ে বসায়ে খাওয়াই, তারপরও বারবার একই সর্বনাশ কি করে হয়? ডাক্তার দেখাই মাসে মাসে, গাদি গাদি ফল ফুল দুধ কলা কত কিছু খাওয়াই, আর তারপরও ও নিজের ইচ্ছা মতো চলাটা বন্ধ দেয় না। বিয়েন, আপনার কথা শুনে আমি এখন বুঝতেছি আমার মেয়েটা মনে হয় খুব কষ্টে আছে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করি সে মারে, তোর শ্বশুর বাড়ি তোর কাছে কীরকম লাগে, ভালো লাগে তো মনের কাছে? আমার মেয়ে কয়, আব্বা আমি খুব সুখে আছি। কিন্তু সুখের কথা কয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আমি আজকে টের পাচ্ছি আপনার মুখের কথা শুনে যে আমার মেয়েটা আসলে শান্তিতে নাই। আমার মেয়ের গর্ভের বাচ্চা নষ্ট হয়ে গেল, এর জন্য আপনার একটু অনুশোচনা নাই? আপনি উঠে পড়ে লাগলেন আমার মেয়েটার পিছনে। এটা কি বিয়েন ঠিক? ঠিক না। আপনার ছেলে, আপনি ছেলের দরদ করবেন, আমি মেয়ে, আমার মেয়ের দরদ করব আমার মেয়ের, এইটাই ঠিক। কিন্তু আমার মেয়ে আপনার বাড়িতে আসছে, তখন তো আপনার নিজের মেয়ে ভাবা উচিত। আপনার ছেলেকে যেমন আমার জামাই হওয়ার পরে আমি আমার নিজের ছেলে ভাবি, তার সঙ্গে কথাবার্তাও আমি খুব সাবধানে বলি, তার আদর সম্মানও করি, তাকে আমি সম্মানও করি। কিন্তু আপনি মেয়ে ডাক তো দেখতে পারেনি না। আমি মেয়ে ডাক জন্য দেখতে আসলাম, বাড়ির পর আসলাম, আমার মনটা তো কাঁদে, সবসময় মেয়েটার কথা কয়। আমার 10টা না 5টা না একটা মেয়ে, আর তাক দেখার জন্য আসলাম। আপনি বাড়ির ভিতর ডাকবেন, বিয়েই বাড়ির ভিতর আসেন, মেয়েটা দেখে যান, যদি প্রয়োজন পড়ে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যান, কি আমিও সাথে যাব। আপনি তা না কয়ে আপনি কেচ্চা শুরু করে দিলেন। আপনার বংশের প্রদীপ আমার মেয়ের ঘরে ছিলে পড়িয়ে গেছে। চুপ করেন তো, মেলাক্ষণ ধরে সবক শুনতেছি। আপনার মেয়ে যদি আমার নিজের মেয়ে না মনে করতাম, তাহলে এতদিন ধরে এতগুলি অন্যায় অপরাধ করার পরেও আমার বাড়িতে রেখে দিতাম না, খাট ধরে এই বাড়িতে বাইরে করে দিতাম। শোনেন, যা কইছেন কইছেন, আর একটা কথা বলার মতো সুযোগ আপনাকে আমি দেব না। এই মুহূর্তে এবার থেকে বের হয়ে যান, যান বলতেছি।
ঠিক আছে, আমি যাচ্ছি। বিয়েন, অত গৌরব জিনিসটা ভালো না। আপনি ছেলের মা হয়েছেন, আমি না মেয়ের বাবা। এত অহংকার করা ঠিক না। মেয়েটাকে আপনি দেখতেও দিলেন না, বাড়ির থেকেই আমাকে বিদায় করে দিলেন। আপনার নিজের মেয়ে যদি হইতো আপনি টের পেতেন একটা বাপের কতখানি কষ্ট হয়। পোষাল আর পোষাল, আমার খেলা যদি তুই ধরতে জানতো তাহলে তো পোষালই পারা লাগতো না। মা, 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 ভাজান, ভালো আছিস তুই? আমার আর ভালো থাকা? আমি ভালো থাকলে কি প্রবাস থেকে এভাবে চলে আসতাম? তুমি আমাকে মানা করলে তবু আমি চলে আসছি। কই আমার সেই গুণধর বউটা কই? বৌমা, বৌমা, এদিকে আসো। এই দেখো কে আইছে। তুমি কখন আসলে? আমি যখনই আসি সেটা তো তোমার জানার কোনো দরকার নেই। আমি আসি আর না আসি সেটা জানারও তোমার দরকার নেই। তুমি আমার সঙ্গে এটা করতে পারলা? তুমি আমার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছো। আমি অনেক স্বপ্ন দেখছিলাম আমার সন্তান হবে, সন্তানকে দেখার জন্য আমি প্রবাস থেকে আসব, কিন্তু তুমি আমার সন্তানটাকে গলা টিপে হত্যা করছো। বারবার একই ভুল করছো আর বারবার বলছো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মা, আর যাই হোক, যে আমার স্বপ্ন ভেঙে ফেলছে সেই মেয়ের সঙ্গে আমি সংসার করব না। আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। খবরদার, এ কি কথা বাচ্চা? বাড়ির লক্ষ্মী কেউ কখনো ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেয়? এই সংসারে তো অমঙ্গল হবে, এই কাজটা করিস না। দেখ, ওর তো কোনো দোষ নেই, অনিচ্ছাকৃত ভাবে কাজটা হয়ে যায়। বাজান, এরকম করিস নি তুই, একটু একটু সদয় হ ওর উপরে। মা, অনিচ্ছাকৃত না, ও ইচ্ছা করে এগুলো করছে। আর তুমি কি বলছো সংসারে অমঙ্গল হয়ে যাবে? এর চাইতে বড় অমঙ্গল আর কি হতে পারে? ও তো একটা অলক্ষী, ও অলক্ষী, অপয়া। ও বারবার আমার স্বপ্ন নিয়ে খেলা করছে। আমি আর ওর সঙ্গে সংসার করতে পারবো না। আমি প্রবাস থেকে শুধু এই জন্যই আসছি যে ওকে আগে বাড়ি থেকে বের করে দিব, কারণ আমার স্বপ্ন ভাঙার অধিকার আমি ওকে দিই নাই। ও বারবার আমার স্বপ্ন ভেঙে দিবে আর আমি বারবার ওকে ক্ষমা করে দিব। না মা, এটা আমি করতে পারবো না। আমি বলছি তো বলছি, আমি ওই মেয়ের সঙ্গে সংসার করব না। বাবারে, একটু ধৈর্য ধারণ কর। কয় না, সবুরে মেওয়া ফল, সবুর কর, ঠিক এক সময় মেওয়া ফল পাবো। মা, আপনার কতদিন ধৈর্য ধরবো আর কত অপেক্ষা করবো? কখনোই কি আমার স্বপ্ন পূরণ হবে না? আমার কি সারা জীবন স্বপ্নই থেকে যাবে? না বাজার, তোমার স্বপ্ন পূরণ হবে, তুমিও বাবা হবে, বাবা ডাক শুনবে। একটু খালি ধৈর্য ধরো আর আল্লাহর কাছে সাহায্য চাও। বোমা, তুমি মন খারাপ করো না মা, এত বড় ঘটনা তো ও মানিয়ে নিতে পারতেছে না, এক সময় ঠিক মানিয়ে নিবে। তোমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তোমার উপর ঠিক সদয় হবে। সোহেল, তুমি বিশ্বাস করো, আমি নিজে থেকে এমনটা করিনি। আমি বুঝতে পারিনি কিভাবে কি হয়ে গেল। হয়েছে, নিজের হয়ে আর ছাপাই গাওয়া লাগবে না নে। যাও, আমার বেটাটা এত দূর থেকে আইছে, আমার বেটাকে নিয়ে ঘরে যাও, যাও। চলো সোহেল। যা যা, তোর সাথে আমি এমন খেলা খেলতেছি, খেলোয়াড়ও তোক বানাবো, ফুটবলও তোক বানাবো। খালা, শোল ভাই তো বউটারে তারাই দিতে চাইলো, তুমি তারাইতে দিলে না কেন? আরে আমরা এতদিন যা প্ল্যান করছিলাম এটা তো অনায়াসেই হয়ে যেত, আমাদের কোনো আর কষ্টই করা লাগতো না। শোন, এইভাবে যদি এই বউকে এই বাড়ি থেকে তাড়াই দেয় তাহলে সোহেল কি করবে নি?
2 দিন পরে তার বাপের বাড়ি গিয়ে এই বোক আবার সুরসুর করে নিয়ে আসবিনি। তার থেকে আমি যেই প্ল্যান করেছি এই প্ল্যান মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে এই বোক মারতেও হবে না, অত্যাচারও করতে হবে না। এই বউ একাই সুরসুর করে এই বাড়ি থেকে বাইর হয়ে যাবি, আর ওই সোহেলও ওই বোক আর আনতে যাবি না নে। বুঝতে পারিস? কিন্তু খালা, তোমার কথার আগামাতা আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি করবে? শোন, তোর আগাও বোঝা লাগবি না নে, মাথাও বোঝা লাগবি না নে। আমি যেটা করি সেটার খালি তাল দিয়ে চল, তাতে কি হবে নি, সাপও মরবি নি, লাঠিও ভাঙবি না নে। বুঝতে পারিস? খালা, আমি তো তোমার কথা মতোই চলতেছি, কিন্তু কোনো কিচ্ছুই হচ্ছে না। জানো, আমার অনেক দিনের ইচ্ছা তোমার বাড়িতে পার্মানেন্ট আমার থেকে যেতে, কিন্তু না, কোনোভাবেই সোহেল ভাইয়ের বউটারে তুমি তাড়াইতেও পারতেছো না, আমারও থাকা হচ্ছে না। তোরা তো চিন্তা করতে হবে না নে। এই যে এই বাড়িতে আইসিস না, এই বাড়িতেই থাক। অতি তাড়াতাড়ি তো পার্মানেন্টভাবে এই বাড়িতে রাখার ব্যবস্থা করতেছি। তোর এই বাড়ির থেকে আর যাইতে হবে না নে। খালা, সেটাই যেন হয়। আরে হবি হবি, করছি না, চিন্তা করিস না। অতি শীঘ্রই তোর মনের আশা পূরণ হবি। আখি, আমি বাজারে গেলাম, দোকানটা তো খুলতে হবে। আর তুমি তো জানো আমি যে কর্মচারী রাখছি এরা সবাই অলস। আমার আগে যে যায় দোকানটা খুলবে তা খুলবে না, আমাকে যেই খুলতে হবে। যাই হোক, আমি যাচ্ছি, তুমি তোমার যত্ন নিও, নিজের প্রতি কিন্তু খেয়াল রাখো। এই কথা তোমার বলতে হবে? তুমি আমার জন্য প্রবাসে না গিয়ে বাংলাদেশে ব্যবসা শুরু করছো। আমাকে ভালো রাখবা, আমার যত্ন করবা, আমার গর্ভের সন্তানকে ভালো রাখবা, আর আমি নিজের যত্ন না করে পারি? কয়েকবার তো নিজের সন্তানকে দুনিয়ার বুকে আনতে পারলাম না। এবার আল্লাহ না করুক আমাদের এই সন্তানকে সুস্থভাবে আমাদের দুনিয়াতে আনতেই হবে। আর আমাদের এই সন্তানকে সুস্থ রাখতে আমার যা যা করণীয় আমি তাই করব। তুমি একদম চিন্তা করো না। খালি তুমি না, আমিও তোমার খেয়াল রাখবো। আমি তো তোমার শুধু পাশাপাশি থাকার জন্য প্রবাসে গেলাম না, বাংলাদেশে একটা ব্যবসা শুরু করছি। তুমি জানো আমার কত স্বপ্ন, আমার একটা সন্তান হবে, আমি তার সঙ্গে খেলা করব, আমার এই উঠান দিয়ে হাঁটাহাঁটি করবে, আমার দেখতে না অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি কথা না বাড়িয়ে যাও। আচ্ছা, ঠিক মতো খাওয়া দাওয়া করে কিন্তু। আচ্ছা, তুমি কিন্তু আগেই দুপুরে খাবা না, আমি বাজার থেকে আসবো, তারপর আমরা একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি গেলাম। হ্যাঁ, ভালো আসি। খুব আদর যত্ন দিচ্ছ, তাই না? সুহাগলিতে তোমার এত ভালো লাগে যে আমার সওয়ালটা প্রবাসে না পাঠায় দেখে রাখি দিছিস, হ্যাঁ, তোর যত্ন করার জন্য। আরে তোর জন্য আমার সংসার ধ্বংস হয়ে গেল। আমার সওয়ালটা প্রবাসে আর যাচ্ছে না, সে নাকি তোর যত্ন করবি, বাবা ডাক শুনবি। আর এই দেখেছে আমার সংসারটা রসাতলে চলে গেল। সংসারের আয়, ইনকাম, বরকত সব শেষ হয়ে গেল শুধুমাত্র তোর কারণে। তোর যত্নের দিক খেয়াল করে আমার সংসারটা ধ্বংস হয়ে গেল। আরে আমি তো রাজার হালে চলতাম, 2 হাত ভরে টাকা খরচ করতাম। আমার সওয়াল প্রবাস দিন কারি কারি টাকা পাঠাইতো আমার নামে। আমি 2 হাত ভরে খরচ করেছি, বাজার করেছি, মার্কেট করেছি। এখন আমি কিচ্ছু করতে পারিনি শুধু তোর কারণে। তোর মুখের দিক তাকায় আমার সওয়ালটা কি করেছে, প্রবাসে না যায় বাজারে একটা টুমটুমি একটা দোকান দিয়ে বসে। ওই দোকানে কয় টাকা ইনকাম হয়, ওই টাকায় সংসার চলে। আমারে সুখ স্বাচ্ছন্দ্য সব মাটি দিয়ে দিছি, আর তোকে আমি সুখে শান্তিতে থাকতে দেব? আমাকে সুখে শান্তিতে থাকতে দেবেন না মানে? কি করবেন আপনি আমার সাথে? কি করবেন আপনি? আপনি কি মনে করছেন আপনি আমাকে অশান্তি করবেন, আমার গায়ে হাত তুলবেন, আর আমি আপনার ছেলেকে বলে দেব না? আমি আপনার ছেলেকে সব কিছু বলে দেবো আম্মা। কি তুই আমার সালে কয়ে দিব?
পারতেছো তো মাইরে দেবো বাবারে, তোমাকে একটা কথা বলি। এই যে বারে বারে তোমার সন্তান নষ্ট হয়ে যায়, এবারও আবার সন্তান হবে, তুমি এক কাজ করো, একটু আমার মেয়েটার প্রতি খেয়াল রেখো। আমি তো আপনার মেয়ের যত্নই করি, সবসময় খেয়ালই রাখি। আমি কখনোই আপনার মেয়েকে কোনো ভারী কাজ করতে দিই না, কোনো অযত্নই করি না। না রে বাবা, আমি সে খেয়ালের কথা বলছি না। মানে আপনার কথা আমি বুঝলাম না, এটা কোন খেয়ালের কথা বলতেছেন? ধরো আমার মেয়ের যে সন্তান নষ্ট হয়ে যায়, বারবার নষ্ট হয়ে যায়, এর জন্য দায়ী কে জানো? এর জন্য দায়ী কে আবার? এর জন্য দায়ী আপনার মেয়ে। আপনার মেয়ের চলাফেরা ভালো না, আপনার মেয়ে ইচ্ছা করেই বারবার আমার বাচ্চাগুলো নষ্ট করে দেয়। না রে বাবা, এটা তোমার ভুল ধারণা। এর জন্যে এর পিছনে একজন দায়ী মানুষ আছে। এর পিছনে দায়ী হ্যাঁ। কে? আর সে দায়ী মানুষটা হচ্ছে তোমার মা। আপনি এগুলো কি বলছেন? হয়তো আমার মা আপনাকে দেখতে পারে না, আপনি গরিব মানুষ, হয়তো আপনাকে একদিন অপমান করে বাড়ি থেকে তাড়াই দিছে, তাই বলে আপনি এটা বলতে পারেন না যে আমার মা আমার সন্তানকে বারবার নষ্ট করে দেয়। আমার মাও চায় আমার একটা সন্তান হোক, এ বংশে প্রদীপ জ্বলিয়ে উঠুক। না রে বাবা, আমি সেই জন্য কিছু মনে করি না। মেয়ের সুখের জন্য একবার কেন 5 বারও যদি তোমার মা আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেয়, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, একটা বার তুমি আমার কথা শোনো, শুনে দেখো। আচ্ছা, কি করতে হবে বলেন? আপনি যেটা বলতে বলবেন, যেটা করতে বলবেন, আমি সেটাই করব। হ্যাঁ বাবা, তুমি যদি শোনো তাহলে তুমি নিজেই টের পাবে এর জন্য দায়ীকে। শোনো, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করতে হ্যাঁ। বললেন আমি সেটাই করব। তারপরে দেখব যে আমার মা সত্যি সত্যি এটার জন্য দায়ী কিনা। আচ্ছা বাবা, তুমি এইটা একটু খেয়াল রেখো, দেখো আর ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা আব্বা, বাড়ির কাছাকাছি আসলেন, বাড়িতে না গেলে কেমন হয়? চলেন বাড়িতে যে কিছু খাওয়া দাওয়া করে তারপরে চলে যায়। না রে বাবা, তুমি যে এই যে বাড়িতে যাওয়ার কথা বললে, আমার মনটা না ভরে গেল। গেলে হয়তো তোমার মা অসন্তুষ্ট হতে পারে, আমি চাই না আমার বিএন সাহেব অসন্তুষ্ট হোক। আর একদিন যাবো, বাচ্চা কাচ্চা হোক, তখন মিষ্টির হাঁড়ি হাতে করে তোমার বাড়ি থেকে বেরিয়ে যাব। আচ্ছা আব্বা, আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ বাবা? আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তার মানে আমার শ্বশুর যেটা বলে গেল সেটা যদি সত্যি হয়, না না, এটা কখনোই সম্ভব না, আমার মা এমনটা করতে পারে না। বৌমা, বৌমা, ইস জোরে গাওটা পুড়ে যাচ্ছে। ওঠো। কত জ্বর আইছে। আচ্ছা, তোমাকে এই যে কই তুমি ঠান্ডা পানি দিয়ে গোসল করে না, দেখো তো ঠান্ডা পানি দিয়ে গোসল করি, গাটার মধ্যে জ্বর আসি পড়েছে। আম্মা, আমাকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? ওষুধ না খাইলে কি করি ঠিক হবে কত দেখি? জ্বর ভালো করার জন্য তো ওষুধ খাওয়া লাগবে। এই দেখো আমি তোমার জন্য ওষুধ আনেছি,
তুমি ওষুধটা খাই নাও, হ্যাঁ? এখন খাবো মা? আরে জ্বরের ওষুধ যখন তখনই খাওয়া যায়, বুঝছো? গিলাসটা ধরো। তুমি আমাকে ডাক দিবেলা যে আম্মা আমার জ্বর আইছে, ওষুধ আনেন। না, আমার সব কিছু খেয়াল রাখা লাগে। দেখতো তোমার যদি একটা কিছু হয়ে যায়, আমি ছাগলের কাছে কি জবাব দেব? না, খাও, খাও। এই তো দাও, গ্লাসটা দাও। এই তো ওষুধটা খাইলি যাও, দেহে নেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে নি, জ্বর ভালো হয়ে যাবে নি, দেখ তোমার আর খারাপ লাগবে না নে। এবার তুমি শুয়ে থাকো, আমি যাই। ঠিক আছে মা। ও মা, সোহেল, সোহেল, মা, কি হয়েছে তোমার? তুমি আবার পড়ে গেছো নাকি? সাবধানে, সাবধানে। মা, মা, কি হয়েছে? পেটে অনেক ব্যথা করছে। বোমা, কি হয়েছে তোমার? তোমার খুব কষ্ট হচ্ছে? আকি, শান্ত হও। কি হয়েছে তোমার? তুমি কি পড়ে গেছো আবার? সোহেল, আমার পেটে অনেক ব্যথা করছে। আমার মনে হচ্ছে আমার সাথে খারাপ কিছু হয়ে যাবে। তার মানে খারাপ কিছু মানে? তার মানে তুমি আবার কোনো অঘটন ঘটাইছো, তাই না? এই তুমি কি শুরু করেছো কত দেখে? সোহেল, তুই বোমা তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যা, আমার কিন্তু ভালো লাগতেছে না। হ্যাঁ মা, আমি আকিকে এখনই হসপিটালে নিয়ে যাবো। হ্যাঁ, হাসপাতালে নিয়ে যা। আর হাসপাতাল নিয়ে যাই কি করব? ও তো যা অঘটন ঘটানোর ঘটাই ফেলেছে। ওক দিয়ে না তোর মনের এই আশাটা পূরণ হবে না নে। তুই কার জন্য এত খাটতেছিস ক? এই বউ একটার পর একটা দুঃসংবাদ আমারে দিতেই আছে। সেই দুঃসংবাদে আমরা কেউ ভালো নেই রে। দেখ, এই বউটার জন্যে তুই প্রবাস পর্যন্ত গেল না। তুই কি করলো? বাজারে ছোট্ট একটা দোকান দিয়ে বসলো। আমার এই সংসারটা রসাতলে চলে যাচ্ছে। সংসারে আয়, বরকত, উন্নতি সব শেষ। শুধুমাত্র তোর কারণে আমার সংসারটা রসাতলে চলে গেল। আমার মনে হয় কি বেটা, ও আবার কোনো অঘটন ঘটাইছে। দেখ মা, চুপ করো। অঘটন আকি ঘটায়নি, অঘটন ঘটাইছো তুমি, আর এই জন্য দায়ী তুমি। কি কোষ না কোষ, আমি অঘটন ঘটাবো কিসের জন্য? ওর পেটে বারবার বাচ্চা আসে, ও ইচ্ছাকৃতভাবে বাচ্চাগুলো নষ্ট করে দেয় যেন তুই কোনো সময় বাবা ডাক না শুনতে পারিস। আর তুই আমাক দোষারোপ করতেছিস। আমি কি দোষ করেছি ক? তুমি কি দোষ করছো? তুমি কি দোষ করছো সেটা তুমি জানো না? না তো, আমি কি দোষ করেছি? আমি তো কোনো দোষ করিনি। মা, অনেক নাটক করছো, এবার দয়া করে নাটকটা বন্ধ করো। হ্যাঁ। অনেক নাটক করে ফেলছো। আব্বা, আপনার ওই ওষুধের কভারটা আমাকে দেন তো। ও দেখো তো মা, গতকাল রাত্রে এই ওষুধটাই তুমি তোমার বৌমাকে খাওয়াইছো। কি চুপ হয়ে গেল কেন? মা, আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই যে তুমি আমার সঙ্গে এমনটা করবা। আমার শ্বশুর যদি সেদিন আমাকে সতর্ক না করে দিত, তাহলে হয়তো সেই ভুলটা আমরা আবার করতাম, আর এই জন্য আকিকেই দায়ী করতাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে বারবার আমার সন্তান আসছে, আর তুমি বারবার তাকে ওষুধ খেয়ে নষ্ট করে দিছো। মা,
আমার কি এমন অপরাধ ছিল যার জন্য এত বড় শাস্তি আমাকে দিলা? আমি কি এমন অপরাধ করছিলাম যার সাজা তুমি আমাকে এইভাবে দিলা? তুমি তো জানতে আমার অনেক বড় স্বপ্ন, আমার একটা সন্তান হবে, আমার সঙ্গে খেলাধুলা করবে, আমার বাড়ির উঠান দিয়ে হেঁটে বেড়াবে, আমাকে বাবা বাবা করে ডাকবে, আমি তাকে নিয়ে বাজারে যাব, তাকে নিয়ে ঘুরবো। সেই স্বপ্নটা তুমি ধূলিসাৎ করে দিলে। তুমি জানো আমি যখন প্রবাসে ছিলাম আমি অনেক স্বপ্ন দেখছি যে বাড়িতে গিয়ে আমার সন্তানকে আমি দেখতে পাবো। আমার সন্তানের জন্য আমি ছোট ছোট পোশাক কিনে রাখছি, আমার সন্তানের জন্য আমি অনেকগুলো খেলনা কিনে রাখছি। কিন্তু তুমি যেদিন আমাকে ফোন করে বললা এবারে সন্তানও আমার নষ্ট হয়ে গেছে, আঁকি নিজের ইচ্ছা করে পড়ে যে সন্তান নষ্ট করে ফেলছে, আমার অনেক রাগ হয়েছে। আমি এই জন্য প্রবাস থেকে এসে আঁকিকে তাড়িয়ে দিতে চাইছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে সুন্দর করে নাটক করলা। তোমাকে দেখে মনে হলো তুমি তোমার বৌমাকে অনেক ভালোবাসো। আমি তাড়াই দিতে চাইলেও তুমি তাকে রেখে দিলে, কিন্তু আমি বুঝতে পারি নাই তোমার মনের মধ্যে অনেকগুলো ষড়যন্ত্র ছিল। কিন্তু কেন করছো? এই সোনিয়ার জন্য? এই সোনিয়াকে আমার সঙ্গে বিয়ে দিবে সেটা ভেবে? আরে মা, আমি তো একটা ছেলে মানুষ, আমি একটা বিয়ে করে ফেলছি আর আমি তাকে নিয়ে অনেক সুখে আছি। তুমি কেমন করে ভাবলে আমাদের এই সুখের সংসার ভেঙে তুমি সোনিয়ার সঙ্গে আমাকে বিয়ে দিবে আর আমি সুখে সংসার করব? মা, আমি যদি সুখে থাকতে পারি তাহলে তোমার সমস্যা কি? অথচ দেখো তোমাদের ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে আমি কত কষ্ট করি, এত কষ্ট করে টাকা ইনকাম করি শুধু তোমাদেরকে ভালো রাখার জন্য। প্রত্যেকটা প্রবাসী অনেক স্বপ্ন দেখে, সে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর ওই দেশে কষ্ট করে টাকা উপার্জন করবে, বাদ বাকি জীবনটুকু পরিবারের সবাইকে নিয়ে অনেক সুখে থাকবে। আমি অনেক স্বপ্ন দেখছিলাম আমি ওই দেশে 5 বছর 10 বছর টাকা ইনকাম করব, আমার বাকি জীবনটুকু আমার পরিবারের সবাইকে নিয়ে আমি সুখে থাকবো। কিন্তু আমাকে তুমি সুখে থাকতে দিলে না, আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিলে। একজন প্রবাসীর কষ্ট তোমরা কখনোই বুঝবা না। আমার বউটাকে তুমি দিনের পর দিন অত্যাচার করলা, নির্যাতন করলা, এই সংসারের সমস্ত কাজ তাকে দিয়ে করালা, অথচ সে একবারও তোমার বিরুদ্ধে কমপ্লেন করেনি, একবারও বলেনি সোহেল তোমার মা আমাকে নির্যাতন করে, তোমার মা আমাকে অত্যাচার করে। আমার বারবার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য আমি দায়ী নয়, এজন্যই তোমার মা দায়ী। জানো মা, একজন মানুষকে কতটা ভালোবাসলে তার সমস্ত দোষ চাপিয়ে রাখে, নিজের মায়ের চাইতেও তোমাকে অনেক বেশি ভালোবাসে, অথচ তুমি সেই মেয়েটাকে দিনের পর দিন অত্যাচার করছো, নির্যাতন করছো, ওকে বানিয়েছো প্রবাসীর অসহায় গর্ভবতী বউ। কিন্তু একজন প্রবাসীর বউ কেন অসহায় হবে? একজন গর্ভবতী বউ কেন এতটা অসহায় হবে? মা, তুমি যে আমার সন্তানগুলো নষ্ট করার আগে একবারও ভাবলে না যে ওই গর্ভে এই বংশের প্রদীপ? তুমি না আমাকে বারবার বলতা বাবারে একটা সন্তান নে, ওর যদি একটা সন্তান না থাকে তাহলে এই ভিটায় বাতি জ্বালাবে কি? অথচ তুমি আমার সমস্ত সন্তানকে হত্যা করছো। তুমি আমার মা নও, তুমি আমার সন্তানের খুনি, তুমি আমার সন্তানকে খুন করছো, তুমি আমার সন্তানকে খুন করছো। বাজান, আমি তোর সন্তানের হত্যাকারী, আমি একজন খুনি যে পর এতগুলা খুন করেছি। আমি এইভাবে কোনো সময় ভাবিনি রে বাজান যে তোর সন্তানগুলি আমি এইভাবে হত্যা করতেছি। তোর ভিতরে কি হচ্ছে আমি কোনো সময় এটা ভাবিনি। আর যদি আমার সন্তানের একটা কিছু হইতো তাহলে ঠিক আমারও এইরকম করে কষ্ট হতো। আমি সোনিয়া তোর সাথে বিয়ে দেওয়ার জন্য এই পর এতগুলা অপরাধ করে ফেলেছি, আমি এগুলো ঠিক করিনি। আমাকে তোরা মাফ করে দে। বোমা, ও বোমা, আমি কোন মুখ নিয়ে তোমার কাছে মাপ চাবো? আমি জানি না কোনোদিন তুমি আমাকে মাফ করতে পারবে কিনা। বৌমা,
আমাকে মাফ করে দিও। প্রিয়া সাহেব, বারবার আমি নিজে অপরাধ করে আপনাকে অপমান করেছি, কত কথা শোনাইছি। আমার মনে হচ্ছে কি আপনার দুইটা পাও ধরে আমি মাপ চাই। বিএন সাহেব, এই যে একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। দেখেন তো, মনে করি আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে উদর পিণ্ডে আপনি বুধর ঘাড়ে চাপাচ্ছেন, এটা ঠিক না বিয়ান। তার জন্য আপনি আমাকে অনেক কথা শুনাইছিলেন। আবার শেষে যাওয়ার সময় কিন্তু দেখেন তো, মনে করে আমি বলেছিলাম অহংকার পতনের মূল। আর আপনার আজকের এই পরিস্থিতিটা ওই একমাত্র অহংকারের কারণে। আম্মা, আপনি আমার বাবার কথা কিছু মনে করবেন না। আসলে আপনি এতদিন আমার সাথে যা করেছেন সেটা অনেক বড় অন্যায়, সেটা আমি ভালো করেই জানি। কিন্তু ওই যে আপনি যে মা, আপনাকে যে আমি নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি। আমার তো কোনো মা নেই। আমি ভেবেছিলাম বিয়ের পর আমার শাশুড়ি আমার মা হবে। সেজন্য আপনি যা করছেন আমি কোনো কিছু মনে রাখিনি, আমি সব কিছু ভুলে গেলাম। আপনার উপর আমার আর কোনো রাগ নেই। আর সোনিয়া, তোমাকে বলি বোন, কখনো এমন কোনো অন্যায় করো না। তুমি হয়তো আমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে সোহেলকে বিয়ে করতে, কিন্তু কখনো সুখ শান্তি পাইতে না। কারণ মন তো একটা, সেই মন যদি একজনকে দিয়ে দেওয়া যায় তাহলে সেই মন আর কখনো অন্যকে দেওয়া যায় না। আর আমি তোমাকে সবসময় সোহেলের ছোট বোন না, আমার নিজের ছোট বোন মনে করেছি। ভাবি, আমি আগে বুঝতে পারি নাই, কখনো এতটুকু ভাবার চিন্তাও করি নাই। তুমি আমারে মাফ করে দিও। না না বোন, তুমি ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। তোমরা যে তোমাদের নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। বৌমা, আমি তো অনেক বড় একটা অপরাধ করে ফেলছি। আমি তো তোমাকে বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়াই ফেলছি। এখন তো তোমার এই বাচ্চাটাও নষ্ট হয়ে যাবে। না মা, আপনি যে ওষুধটা আমাকে দিয়েছিলেন আমি সেই ওষুধটা খাইনি। কারণ আমরা তো সব কিছু জেনেই গেছিলাম যে আপনি আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ খাওয়াচ্ছেন। তার মানে তোমার বাচ্চা নষ্ট হয়নি? এতক্ষণ যা হচ্ছিল সব নাটক। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি বৌমা। এইবার তাহলে আমাদের বাড়িতে আমাদের বংশধর আসতেছে।